বাংলাদেশ বেতার কুমিল্লা। প্রিয় শ্রোতা, কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আমাদের আজকের বিষয় মাছের কৃত্রিম প্রজননে অন্তঃপ্রজনন ও ঋণাত্মক নির্বাচন ও সংকরায়নের ক্ষতিকর প্রভাব ও ভবিষ্যৎ করণীয়। আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন অশোক কুমার দাস, সহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তর, কুমিল্লা। আর উপস্থাপনা আছি আমি মোহাম্মদ মহসিন মিজি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এই নম্বরে 013309504221। পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস bbkumilla2009@gmail.com এবং ফেসবুক আইডি www.bangladeshbetarkumilla। এছাড়া অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারে শুনতে পাবেন। মাছে ভাতে বাঙালি আমরা, তারপরেও পছন্দের মাছ যেন পাওয়া কষ্টসাধ্য। তবে সে কষ্টসাধ্যকে সহজ করেছেন আমাদের মৎস্য অধিদপ্তর, মৎস্য বিজ্ঞানীরা এবং আমাদের মৎস্য চাষী ভাইয়েরা। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন আমাদের নদীমাতৃক দেশ, তারপরেও পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার কারণে আমাদের দেশীয় প্রজাতির মাছ এখন অনেক দেশীয় প্রজাতির মাছই বিলুপ্তির পথে। কিন্তু আমাদের এই মৎস্য অধিদপ্তরের নিরলস প্রচেষ্টায় এবং অত্যাধুনিক পদ্ধতি উদ্ভাবনের ফলে এখন আমাদের হাটে বাজারে আমাদের দেশি মাছগুলি অবাধই পাওয়া যাচ্ছে। আসুন আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নিব। আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত অশোক কুমার দাস, সহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তর, কুমিল্লা। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এবং আপনার মাধ্যমে আমি আমাদের আজকের যারা শুনছেন, দেখছেন এবং যারা প্রশ্ন রাখবেন তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমার প্রথমেই যে প্রশ্নটা থাকবো, যে মৎস্য প্রজননে গুরুত্ব কাকে বলে বা মানে কবে থেকে শুরু হয়? ধন্যবাদ আপনাকে। আসলে এই আমরা মাছ নয়, আমাদের প্রাণীকুলেই কিন্তু একটা কি বলা যায় যে বংশগতভাবেই আমরা চাই আমাদের বংশধরকে রেখে যেতে। ঠিক সেই রকমই মাছও একটা প্রাণী, সেও চায় তার বংশ বিস্তার করতে। এবং এই কাজটুকু সাধারণত প্রাকৃতিক উৎসে অর্থাৎ প্রাকৃতিক জলাশয়ে হতে পারে। আবার আমরা সেটা আমাদের বদ্ধ জায়গায়, আমরা যেখানে মাছের রেণু উৎপাদন হয় অর্থাৎ হ্যাচারিগুলোতেও আমরা করে থাকি। কিন্তু এই মাছের বংশ বিস্তারের জন্যে বিশ্বের জনসংখ্যার চাপে আমাদের যখন মাছের উৎপাদন বাড়ানো দরকার, তখন থেকেই আমাদের বিজ্ঞানীরা এবং আমাদের গবেষকরা বিশেষ করে এই মাছের প্রজনন কিভাবে করানো যায় সেই প্রক্রিয়া শুরু করে। এবং এটা প্রায় 100 বছরের ইতিহাস। আমরা যদি একটু পেছনে তাকাই দেখা যাবে যে 1936 সালে প্রথম রাশিয়া সেটা শুরু করে। তারপরে আমাদের 1937 সালে ভারতবর্ষে হামিদ খান মাছের প্রণোদিত প্রজননের পরীক্ষামূলক কাজ শুরু করেন। এবং পরবর্তীতে ভারতবর্ষে আমাদের 1957 সালে হীরালাল চৌধুরী এবং আলী কুনি সর্বপ্রথম মাছের প্রণোদিত প্রজননে সফলতা অর্জন করেন। এবং আমার স্বাধীনতা উত্তর সময়ে আমাদের তৎকালীন উপপরিচালক এবং পরবর্তীতে সচিব ডক্টর ইউসুফ আলী 1965 সালে বাংলাদেশে সর্বপ্রথম মাছের প্রণোদিত প্রজননে সফলতা লাভ করেন। সেই জ্ঞান অর্জন থেকেই আমাদের প্রাক্তন যারা মহাপরিচালক ছিলেন, উপপরিচালক ছিলেন এবং বিভিন্ন সময়ে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, আমি তাদের মধ্যে মরহুম হাসান মাহমুদ এবং আমাদের ওবায়দুল হক, তার পরবর্তীতে মরহুম একে আতাউর রহমান, এসএন চৌধুরী এবং নাসিরউদ্দিন আহমেদ সহ অনেক বিজ্ঞজনেরা 70 দশক থেকে চেষ্টার করে করে এ পর্যন্ত নিয়ে এসেছে। এবং বর্তমানে আমাদের বিশেষ করে প্রাকৃতিক উৎস থেকে যেই রেণু আমরা উৎপাদন করি তার থেকে
সিংহভাগ রেণুই আসতেছে কিন্তু আমাদের প্রাকৃতিক উৎসের বাইরে, অর্থাৎ আমাদের সরকারি বেসরকারি হ্যাচারি থেকে। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি যে মাছের প্রজননের যে ইতিহাস সেটা দীর্ঘ হলেও আমাদের এই বাংলাদেশে গত 50 বছর ধরে এটার কার্যকারিতা চলছে এবং বিশেষ করে গত 30 বছর ধরে খুব সফলভাবে পরিচালিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। যে আমার এবারের প্রশ্ন আপনার কাছে, যে মাছের কৃত্রিম প্রজনন কি আসলে, আর কিভাবে করা হয় এটা, আচ্ছা, এবং কিভাবে ঘটে? ধন্যবাদ। হুম। অ্যাকচুয়ালি প্রজনন হলো মাছের একটা জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে সে চেষ্টা করে তার বংশ ধরে রাখার জন্যে। জি। আর সেই প্রজননটাকে যখন আমরা প্রাকৃতিক সদৃশ্য একটা সুবিধা সুবিধা তৈরি করে আমরা প্রণোদিত উপায়ে মাছকে প্রজননে বাধ্য করি, সেটাকেই কিন্তু আমরা বলি কৃত্রিম প্রজনন, জি। যেটা আমাদের সরকারি এবং বেসরকারি হ্যাচারিতে হয়ে থাকে। এবং সেখানে আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশে যেই ধরনের পরিবেশ তৈরি আছে, যেখানে মাছ স্বপ্রণোদিত হয়েই প্রজনন করে থাকে, আমরা সেই ধরনের পরিবেশ তৈরি করি এবং পরবর্তীতে হরমোন প্রয়োগের মাধ্যমে তাদেরকে প্রণোদিত করে আমরা প্রজনন কাজে সহায়তা করে থাকি, এবং সেটাই হলো কৃত্রিম প্রজনন। এবং অন্যান্য প্রাণীর মতো মাছেও কিন্তু আপনার পুরুষ মাছ রয়েছে, স্ত্রী মাছ রয়েছে, এবং মাছেরও কিন্তু আপনার সারা বছরব্যাপী না হলেও বর্তমান সময়ে একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন সময়ে কিন্তু প্রজনন করে থাকে। আমরা সেই চক্রটাকে ধারণ করে এবং ওই চক্র বুঝেই আমরা আমাদের পুরুষ মাছগুলো আমরা নির্বাচন করি, স্ত্রী মাছগুলো নির্বাচন করি, এবং তাদেরকে একত্রিতভাবে থাকার সুযোগ দেই, এবং তারা যাতে স্বপ্রণোদিত হয়ে প্রজনন কাজে অংশগ্রহণ করতে পারে তার জন্য আমরা বাইরে থেকে বিভিন্ন ধরনের হরমোন প্রয়োগ করে থাকি। কোনো সময় আমরা পিজি ব্যবহার করি, কোনো সময় আমরা সিনথেটিক হরমোন যেমন ওভাপিন, ওভাপ্রিম এবং ফ্লাশ, এই জাতীয় কৃত্রিম যেগুলো সিনথেটিক হরমোন রয়েছে সেগুলো আমরা প্রয়োগের মাধ্যমে আমরা সেই নিষিক্ত ডিম আমরা আমাদের হ্যাচারিতে জার রয়েছে অথবা গোলাকার ট্যাঙ্ক রয়েছে সেখানে দিয়ে আমরা তাদেরকে তা দেওয়ার মতো, অর্থাৎ অক্সিজেন সরবরাহ করি পানির প্রবাহ দিয়ে, এবং সেখান থেকে বিভিন্ন মাছ বিভিন্ন সময়ে, কেউ হয়তো 18 থেকে 20 ঘন্টায় ডিম থেকে রেণুটা বের হয়ে আসে, কখনো বা দেখা যাবে যে তাপমাত্রার সাথে যেহেতু এটা সম্পর্কিত, তাপমাত্রা যখন অনুকূলে থাকবে তখন যে হ্যাচিং হওয়ার অর্থাৎ ডিম থেকে বাচ্চাটা বের হওয়ার যে সময়টা সেটা অত লম্বা হবে না। এখন যেমন কার্পিউর প্রজনন কাজ চলছে, কোনো হ্যাচারিতে দেখা যাবে যে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগে যে ডিম থেকে বাচ্চাটা বের হয়ে আসতে। আবার সেই বাচ্চাটাকে আমরা যখন 2 দিনের মাথায় আমরা পেয়ে যাব, তাকে আরো 2 দিন হ্যাচারিতে রেখে তাকে তার অন্তত বাইরে থেকে খাবার নেওয়ার যে উপযুক্ততা সেটা আমরা দেখে তারপর আমরা চাষিদের মাঝে সেই রেণুটা বিতরণ করে থাকি। ধন্যবাদ আপনাকে। আমাদের কুমিল্লা জেলায় কয়টি মাছের হ্যাচারি রয়েছে, আর উৎপাদন কত আমাদের কুমিল্লাতে? কুমিল্লা জেলায়, সুন্দর প্রশ্ন। আপনার কুমিল্লা জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 50 ঊর্ধ্ব অর্থাৎ 51টি হ্যাচারি এখন আমাদের কুমিল্লা জেলায় রয়েছে। তবে আমরা পরিসংখ্যান যেটা দেখেছি এবং তার সাথে আমরা মাঠ পর্যায়ে সরেজমিনে পরিদর্শন করে দেখেছি, আসলে 45টা থেকে 47টা হ্যাচারি অ্যাক্টিভলি রান করছে। এবং আমাদের কুমিল্লা জেলায় রেণুর উৎপাদন, বিভিন্ন প্রজাতির রেণুর উৎপাদন 45,000 কেজিরও বেশি, 45,000 কেজি রেণু উৎপাদন হচ্ছে বর্তমানে। এবং সেখানে প্রজাতির যদি আমরা চিন্তা করি, সেখানে দেখা যাবে আপনার কার্প জাতীয় বিভিন্ন রেণু, যেমন সিলভার কার্প, বিগ হেড, রুই, কাতল, তারপরে আপনার কালীবাউস, বাটা, ঘনিয়া, তারপর আপনার থাই সরপুটি, আর ক্যাটফিশের ক্ষেত্রে শিং, মাগুর, গুলশা, পাবদা, ভিয়েতনামি কই, ভিয়েতনামি পাঙ্গাস। অর্থাৎ দেখা যাবে যে 25 থেকে 30টা প্রজাতির মাছের যে কৃত্রিম প্রজনন, এটা আমাদের সরকারি এবং বেসরকারি হ্যাচারিতে খুব সফলভাবেই হচ্ছে। আর আমি আরেকটু বলতে চাচ্ছি যে সরকারি হ্যাচারি আমাদের কিন্তু রয়েছে 6টা।
এবং বছরে এখান থেকে প্রায় 600 কেজির উপরেও আমরা রেণু তৈরি করি, এবং সেই রেণুটা কিন্তু আসলে খুব গুণগত মানসম্পন্ন, এবং সেটাকে দেখেই কিন্তু আমাদের বেসরকারি পর্যায়ের যারা হ্যাচারি ওনার রয়েছেন, যারা হ্যাচারি অপারেটর রয়েছেন, তারা অনুপ্রাণিত হয়েছেন, এবং দিন দিন কিন্তু এটার সংখ্যা বাড়ছে। যেহেতু আমাদের মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ছে, সুতরাং মাছ চাষের প্রধান উপকরণই হইল পোনা। এই গুণগত মানসম্পন্ন পোনার জন্যই কিন্তু আমাদের এই হ্যাচারিগুলো কাজ করে যাচ্ছে। আর কি কি প্রজাতির রেণু তৈরি করা হয়? হ্যাঁ, আমি আমার কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের 25 থেকে 30টা প্রজাতি, এর ভিতরে দেখা যাবে যে আমাদের যে দেশীয় কার্পগুলো আছে, কাতলা, রুই, মৃগেল, কালীবাউস, সেগুলো হচ্ছে। পাশাপাশি চাইনিজ কার্প যেগুলো সিলভার, বিঘেট, গ্রাস কার্প, সেগুলো হচ্ছে। তেলাপিয়া হচ্ছে, পাঙ্গাস হচ্ছে, বাটা হচ্ছে, ঘনিয়া হচ্ছে, ক্যাটফিশের ভিতর শিং, মাগুর, গুলশা, পাবদা, এই সর্বসাকুল্যে দেখা যাবে যে হয়তো এখন বর্তমানে প্র্যাকটিস হচ্ছে 25 থেকে 30টা, এর বেশি নয়। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে। আমাদের আজকের বিষয় মাছের কৃত্রিম প্রজননে অন্তঃপ্রজনন, ঋণাত্মক নির্বাচন ও সংকরায়নের ক্ষতিকর প্রভাব ও ভবিষ্যৎ করণীয়। আর এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে আগ্রহী হন, তাহলে ফোন করুন এই নম্বরে 01330950 421। পাশাপাশি ইমেইল বা ফেসবুকেও যোগাযোগ করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি অনুষ্ঠান আলোচনা আমরা উপভোগ করছি। আমার এবারের প্রশ্ন আপনার কাছে, যে অন্তঃপ্রজনন কাকে বলে? সুন্দর প্রশ্ন। যে হ্যাচারিতে এই বিষয়গুলো, আজকের যে আলোচ্য বিষয় যে অন্তঃপ্রজনন এবং আমাদের ঋণাত্মক নির্বাচন এবং সংকরায়ন, আমি তিনটেই আপনাকে বলছি। অন্তঃপ্রজনন হলো যে বংশগতভাবে ঘনিষ্ঠ প্রজাতির মাছের মধ্যে যখন প্রজনন হয়, তখন সেটাকে আমরা কিন্তু অন্তঃপ্রজনন বলে থাকি। সেটা এমনও হতে পারে যে ভাই বোন সম্পর্কের ভিতরেও ঘটতে পারে, অথবা বাবা মেয়ের ক্ষেত্রেও হতে পারে, মা ছেলের ক্ষেত্রেও হতে পারে। এবং বর্তমান সময়ে এই যে অন্তঃপ্রজনন, যাকে আমরা ইংরেজিতে ইনব্রিডিং বলে থাকি, এটা একটা প্রকট আকার ধারণ করেছে। আমাদের উন্নত ব্রুড ব্যবস্থাপনার অভাব রয়েছে বিধায় এই প্রক্রিয়া থেকে আমাদের বের হয়ে আসা উচিত। তারপরেও যেটা আপনি হয়তো জানতে চাবেন, যে আমাদের এই ঋণাত্মক নির্বাচন অর্থাৎ নেগেটিভ সিলেকশন, সেটাও আমাদের হ্যাচারিতে ঘটে থাকে। এটা মূলত হলো যে আমরা হ্যাচারিতে প্রতি বছরেই যে সমস্ত পোনা তৈরি হচ্ছে, রেণুর বাইরেও হ্যাচারিতে পোনা থাকে, সেই পোনাগুলোর মধ্যে যেগুলো দৈহিকভাবে খুব বর্ধনশীল এবং যাদের দৈহিক বৃদ্ধি ভালো, আমরা পোনা বিক্রি করার সময় সেগুলো কিন্তু আমরা চাষিদের কাছে দিয়ে দিই ভালো দাম পাওয়ার জন্য। আর সব পোনা দেওয়ার পরে যেই পোনাগুলো রয়ে যায়, যারা বড় হচ্ছে হ্যাচারিতে, সেগুলো কিন্তু দেখা যাবে যে তাদের গ্রোথ কম। এই মাছগুলো যখন আমরা আবার প্রজননক্ষম মাছ হিসাবে ব্যবহার করব, সেটাই হলো কিন্তু আমাদের নেগেটিভ সিলেকশন অর্থাৎ ঋণাত্মক নির্বাচন। আরেকটা ভয়ানক বিষয় যেটা আমাদের হ্যাচারিগুলোতে প্র্যাকটিসে আছে, সেটা হলো যে নতুন জাত আবিষ্কার। কিন্তু বিষয়টা হলো এরকম যে আপনি এটাকেই আমরা বলতেছি হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। অর্থাৎ সেই ক্ষেত্রে তারা রুই মাছের হয়তো পুরুষ নিল, কাতল মাছের হয়তো ফিমেল নিয়ে গেল। এটা হয় কি, অনেক সময় প্রজনন ঋতুতে পুরুষ এবং স্ত্রী দুটো মাছই কিন্তু একসাথে প্রজননক্ষম হয়ে ওঠে না, ফলে তাদের ব্রিডিং ইন্টেন্সিটিও কম থাকে। অনেক সময় দেখা যাবে যে পুরুষটা তৈরি, কিন্তু মা মাছ হয়তো তেমন ডিম ধারণ করতে পারেনি। ফলে এর ভিতরে যখন তারা প্রজনন ঘটায়, সেটাকে আমরা ক্রস করে যখন করে, তখন সেটাকে কিন্তু আমরা সংকরায়ন বলে থাকি। বিশেষ করে খেয়াল রাখবেন যে মৃগেল এবং ঘনিয়া, এই দুই প্রজাতির মধ্যে প্রজনন ঘটানো হচ্ছে। আবার রুই এবং কালীবাউস, এই দুইটা প্রজাতির মধ্যে প্রজনন ঘটানো হচ্ছে। আবার রুই অথবা কাতলের সাথে, অথবা কাতলের সাথে কারফিউর পুরুষের যে স্পার্ম,
অর্থাৎ শুক্রাণু, সেটা ব্যবহার করে ডিমকে নিষিক্ত করা হচ্ছে। এটা একটা ভয়ানক, বিপজ্জনক। সুতরাং এটা থেকে পরিত্রাণ পাওয়া আমাদের জরুরি, নতুবা আমাদের গুণগত মানসম্পন্ন পোনার অভাবে আমাদের মাছ চাষ ব্যাহত হবে মারাত্মকভাবে। সত্যি বলছেন আপনি যে আসলে এইরকম, কারণ প্রাকৃতিক যে বিষয়টাকে যদি আমরা কৃত্রিম করে ফেলি তাহলে তো একটু সমস্যাই হবে। আমার এবারের প্রশ্ন আপনার কাছে যে ঋণাত্মক নির্বাচন বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, আমি সেটাও বললাম যে আসলে ঋণাত্মক নির্বাচন ওটাই যেখানে হ্যাচারিতে যে দ্রুত বর্ধনশীল যে পোনাগুলো, সেগুলো আমরা বেশি লাভের আশায় আমরা চাষিদের মাঝে বিতরণ করি, বিক্রয় করে দিই। ফলে হ্যাচারিতে যেই পোনাগুলো মৌসুম শেষে থেকে যায়, সেগুলো হলো কম বর্ধনশীল। ফলে সেই মাছগুলোকে আপনি জেনে থাকবেন, সেটা হলো প্রত্যেকটা মাছই কিন্তু তার প্রজনন ক্ষম হওয়ার একটা বয়স আছে। সেই পোনাগুলো তারা 1 বছর, কোনো প্রজাতি ভেদে 3 বছর সেখানে হ্যাচারিতে রেখে লালন পালন করে যখন তারা প্রজনন ক্ষম হয়, তখন সেই মাছগুলোকে তারা প্রজনন কাজে ব্যবহার করে। অর্থাৎ ভালো যে পোনাগুলো দ্রুত বর্ধনশীল, সেগুলো আমার বাইরে চলে গেল, আর যেটা থেকে গেল সেটা হলো কম বর্ধনশীল। এটাকেই আমরা বলছি যে ঋণাত্মক নির্বাচন অথবা নেগেটিভ সিলেকশন। আমাদের একটা ফোন আসছে, ফোনটা নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার প্রশ্নটি একটু বলুন। আমার প্রশ্ন হলো এই যে সংকরায়নের ব্যাপারটা বলা হচ্ছে, কোন কোন মাছগুলো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন আমরা করব, বা কেমন বয়সে এটাকে আনা উচিত হাইব্রিডাইজেশনের আওতায়? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন, শুনতে থাকুন। জি, যে আমাদের মাসুদ ভাই বলছে যে কোন কোন মাছগুলি মানে সংকরায়নের আওতায় আনা যাবে। আসলে এই বিষয়টা হলো, আমি ওনাকে একটু বলতে চাচ্ছি, আমি যেই প্রজাতিগুলোর কথা বললাম যেগুলো প্র্যাকটিস এখন চলছে, আসলে আমরা সংকরায়নটা কেন করব, সেটা হলো প্রথম প্রশ্ন। সংকরায়নটা করব এই কারণে, যাতে আমাদের যে পিতামাতা, যার পিতামাতার মাধ্যমে যেই প্রজননের ফলে যেই পোনাটা তৈরি হচ্ছে মাছের, যদি পরবর্তীতে সে তার ব্রিডিং প্র্যাকটিসে তার চেয়ে ভালো গুণাবলীর কোনো বৈশিষ্ট্য ওই জিনে থাকে, তখনই কিন্তু আমরা এটাকে প্রেফার করব, অর্থাৎ গুরুত্ব দেব। আরেকটা বিষয় হলো, আপনি জেনে থাকবেন অথবা আপনাদের জানার জন্য বলছি, যে এটা কিন্তু যে কেউ করতে পারবে না। আমাদের যে মৎস্য হ্যাচারি আইন 2010 এবং বিধিমালা 2011 রয়েছে, সেই আলোকেই কিন্তু আমাদের সরকারি এবং বেসরকারি হ্যাচারিগুলো পরিচালিত হচ্ছে। সুতরাং কোনো গবেষণা প্রতিষ্ঠানেই শুধুমাত্র এটা করতে পারবে। আর যদি কোনো চাষি বা হ্যাচারি মালিক আগ্রহ প্রকাশ করেন, তাহলে পূর্বানুমতি নিয়ে কিন্তু তাকে সেটা করতে হবে। কারণ আমরা দেখছি যে যেই জেনারেশনটা চলে আসে আমাদের, হয়তো হাইব্রিড সংকরায়ন তৈরি করে তার বিক্রির জন্য, তার লাভের জন্য চাষিদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলা হচ্ছে, এটার গ্রোথ অনেক বেশি। হ্যাঁ, এবং আগের আপনার রুই মাছ যেরকম দেখবেন যে রুই আর কালীবাউসের ক্রস করার ফলে তার গ্রোথ অনেক বেড়ে গেছে, হ্যাঁ, খরচ কম হবে। আসলে বিষয়টা তা না। আমরা দেখতে হবে যে আমাদের বংশ রক্ষা করতে হবে। রুইয়ের চেহারা, রুইয়ের বৈশিষ্ট্য যেরকম, সেটা আমাকে ধরে রাখতে হবে। আমার কালীবাউসের বৈশিষ্ট্য যেরকম, সেটা আমাকে ধরে রাখতে হবে। ফলে গবেষণার স্বার্থে শুধুমাত্র সরকার সেই অনুমতি দিতে পারে, নতুবা কোনো হ্যাচারি মালিক বা অপারেটর সেটা করা থেকে বিরত থাকাটাই হলো বাঞ্ছনীয়। আচ্ছা, আপনি আবার যদি একটু বলেন যে সংকরায়ন বলতে আমরা কি বুঝবো, এই বিষয়টা আর একটু যদি ক্লিয়ার করেন। আমার যেটা হলো, সংকরায়ন হলো যে আপনার বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে যখন আপনি প্রজনন ঘটিয়ে নতুন একটা জাতের উদ্ভাবন করবেন, কিন্তু বিষয়টা কিন্তু তা হচ্ছে না। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি যেই প্রজাতির, ধরেন আপনার রুই বা কালীবাউস যেটা প্রজনন ঘটিয়ে আপনি প্রথম জেনারেশন নিয়ে আসলেন, সে কিন্তু দ্বিতীয় বৎসর, তৃতীয় বৎসরে যে প্রজনন ক্ষম হবে, সেই ক্ষেত্রে তার পারফরমেন্স কিন্তু যদি ভালো হয়, তবেই আমরা কিন্তু সেটাকে প্রেফার করব। অর্থাৎ
ভিন্ন ভিন্ন প্রজাতির মাছের মধ্যে যখন আপনি প্রজনন ঘটাবেন সেটা হলো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। কিন্তু সেই হাইব্রিডাইজেশন বা সংকরায়ন যদি আমার চাষের ক্ষেত্রে সাময়িক লাভের আশায় নয়, আমার চিন্তা করতে হবে ভবিষ্যতে আমার জাত যাতে ঠিক থাকে, ফলে সেইটাকে অনুসরণ করার জন্য আমি বলবো যে আপনাদের বিরত থাকা উচিত। আচ্ছা, আপনি বলছিলেন যে হ্যাঁ, তাহলে আসলে এই সমস্যা থেকে মানে উত্তরণের যে উপায়টা কি যেটা হলো যে আমরা মৎস্য অধিদপ্তর চেষ্টা করে যাচ্ছি যে যেহেতু আমাদের 2010-এর আগে তেমন কোনো আইন ছিল না, সুতরাং আমরা যখন আইনটা পেলাম এবং পরবর্তীতে যখন বিধিমালা আসলো সেই আলোকে কিন্তু হ্যাচারি মালিকরা এখন আমাদের কাছ থেকে নিবন্ধন নিয়ে এবং কর্ম পরিকল্পনা তৈরি করে এবং তাদের ব্রুডের উৎস কি, প্রজননক্ষম পুরুষ এবং স্ত্রী মাছের উৎস কি, এগুলো সব যাচাই বাছাই করে কিন্তু কর্ম পরিকল্পনা তৈরি পূর্বক তাদের কর্মকাণ্ডে তারা নিয়োজিত হয়। ফলে আমি মনে করি যে এই আইনটুকু মাঠ পর্যায়ে যত বেশি বাস্তবায়ন করা যাবে এবং হ্যাচারি মালিকদের, চাষিদেরকে যত বেশি আমরা সচেতন করতে পারবো এবং এর ক্ষতিকর প্রভাবগুলো আমরা প্রচারণা যত বেশি করব, তখন মানুষ বুঝবে যে না, আমি ইনব্রিডিং বা হাইব্রিডাইজেশন বা নেগেটিভ সিলেকশন থেকে আমি দূরে থাকবো, তবেই কিন্তু আমাদের মাছের জাত রক্ষা হবে এবং আমরা গুণগত মানসম্পন্ন রেণু এবং পোনা আমাদের চাষিদেরকে দিতে পারবো। আচ্ছা, আপনাদের এই মৎস্য অধিদপ্তর মানে কুমিল্লার থেকে আপনাদের কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? আমরা ইতিমধ্যেই বিশেষ করে যেটা হলো যে প্রজনন মৌসুম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 2025। কোনো হ্যাচারি দেখা যাবে যে কারফিউর রেণু অর্থাৎ কমন কার্পের রেণু অলরেডি তৈরি করা শুরু করে দিয়েছে। আমরা সরেজমিনে বিভিন্ন উপজেলার যে বেসরকারি হ্যাচারিগুলো সেগুলো আমরা নিয়মিত পরিদর্শন করছি, তাদেরকে এই বিষয়ে সচেতন করছি এবং অনিবন্ধিত অবস্থায় তাদেরকে কোনো অবস্থাতেই আমরা অপারেশনে যেতে দেব না এবং দিচ্ছি না, এবং তাদেরকে কর্ম পরিকল্পনা দাখিল করার জন্য অর্থাৎ 2025 যে প্রজনন মৌসুম, এই মৌসুমে কোন হ্যাচারি কোন ধরনের রেণু তৈরি করবে এবং সেই রেণু তৈরি করার জন্য তার পর্যাপ্ত সুবিধা আছে কিনা, ব্রুড আছে কিনা, জনবল আছে কিনা, তার ইকুইপমেন্ট গুলো আধুনিক পর্যায়ে কিনা, তার পরিবেশগত যে বিষয়গুলো আছে যে আমরা হাইজিন মেনটেন করে আমাদের সেই কাজগুলো করছি কিনা, আমরা সেগুলো সরেজমিনে পরিদর্শন পূর্বক তাদেরকে সচেতন করে দিচ্ছি। এবং আমরা সামনের প্রজনন যে মৌসুম সামনে শুরু হতে যাবে, বিশেষ করে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে আপ টু জুলাই শেষ পর্যন্ত, আমরা এই সময়ে কিন্তু আমরা খুব ফ্রিকোয়েন্টলি মুভ করব এবং হ্যাচারিগুলো কে কি প্রজাতির রেণু তৈরি করছে এবং তার ব্রুডের উৎস কি, এবং প্রয়োজনে আমরা জাল টেনে তাদের যে ব্রুডের, কারণ ব্রুডের একটা ওজন এবং বয়স এটা একটা ফ্যাক্টর, আবার ওজন বড় বেশি হলেই যে আপনি গুণগত মানসম্পন্ন রেণু পাবেন তাও কিন্তু নয়। অর্থাৎ আমাদের যেটা চাহিদা রয়েছে এবং আমাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ভালো জাতের মাছের, সেগুলো আমরা সরেজমিনে পরিদর্শন করব, নতুবা পরবর্তীতে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমরা সেই হ্যাচারিগুলোর বিষয়ে আমরা মানে ব্যবস্থা নিব। ধন্যবাদ আপনাকে। অন্তঃপ্রজনন, সংকরায়ন এবং মানে এর ক্ষেত্রে মূলত কি কি সমস্যা হতে পারে? হ্যাঁ, এটা অনেক একটা বিপজ্জনক বিষয়, কারণ মাছের যে বর্তমান যে আমাদের দেশের যে উৎপাদন, এবং বিশেষ করে আমি কুমিল্লার ক্ষেত্রে যদি আসি, 3,10,000 মেট্রিক টন কুমিল্লায় 2022-23 যে মাছের উৎপাদন, এটা 23-24 আরো বেড়েছে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা গুণগত মানসম্পন্ন পোনার অভাবে আমাদের চাষি ক্ষতিগ্রস্ত হবে, আমাদের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো না। আর তাছাড়া বিকলাঙ্গ পোনা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তার আপনার ইনব্রিডিং এ যেটা সমস্যা হয় যে একটা সিজনে যদি ইনব্রিডিং হয় তাহলে তার যে জিনগত যে বৈশিষ্ট্যগুলো দেখা যাবে যে ভাই বোনের ভিতরে এরকম প্রজনন হলে তার শতকরা 25% প্রথম জেনারেশনই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই প্র্যাকটিস যদি চলতে থাকে আগামী 4 বছরের ভিতর দেখা যাবে যে আমাদের যে বংশগত যে বৈশিষ্ট্যগুলো সেগুলো লোপ পাবে। এবং সাংঘাতিক বিষয় হলো যে মাছের পোনাটা দেখলেও আপনি বুঝতে পারবেন, বাজারে দেখবেন অনেক সময় যে নরমাল যে সাইজ সেই সাইজ দেখা যাচ্ছে না, মাথাটা মোটা বাঁকা হয়ে আছে, লেজের অংশটা একদম পেঁচিয়ে গেছে,
এগুলা কিন্তু আমরা শিং মাগুরের ক্ষেত্রেও দেখা যায়। অর্থাৎ বিকলাঙ্গ পোনা হওয়ার সম্ভাবনা থাকবে, পোনার দৈহিক বৃদ্ধি কমে যাবে এবং আমাদের দেখা যাবে যে দুর্বল পোনা দিয়ে চাষিরা যখন চাষ করবেন তারা ব্যাপকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং আমাদের মুদ্রা কথা আমাদের উৎপাদন আর 3,10,000 বা তার উপরে যাবে না, এটা আস্তে আস্তে নিচের দিকে আসবে। ফলে বর্তমান প্রেক্ষাপটে এই অন্তঃপ্রজনন, সংকরায়ন এবং ঋণাত্মক নির্বাচন, এই 3টা বিষয় অত্যন্ত জরুরিভাবে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করা। মৎস্য অধিদপ্তর থেকে সাধারণ কৃষকদের জন্য কি প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিনা অবশ্যই প্রজননের বিষয়ে? আমরা যখন মাঠ পর্যায়ে যাই, উপজেলা পর্যায়ে, আমি এই বিগত মাসের এই মাসেরই আমরা নাঙ্গলকোট গিয়েছি এবং আমাদের নাঙ্গলকোটে হলো সর্বাধিক অপারেটিং অবস্থায় আছে হ্যাচারিগুলো, কার্পের হ্যাচারিগুলো, এবং প্রোডাকশনও অনেক ভালো। আমরা তাদেরকে নিয়ে বসে তাদের যদি নিবন্ধনের কোনো সমস্যা থাকে, যদি তাদের ব্রুড প্রাপ্তিতে কোনো সমস্যা থাকে বা তাদের যদি টেকনিক্যাল কোনো পরামর্শ বা প্রয়োজনীয়তা দেখা দেয়, আমরা তাদের সাথে বসে আলোচনা করেছি দীর্ঘ সময় এবং তাদেরকে কর্ম পরিকল্পনা দাখিল করার জন্য আমাদের শ্রদ্ধেয় ডিএফও মহোদয় নিজে উপস্থিত ছিলেন, আমি নিজে ছিলাম, আমাদের উপজেলা অফিসার ছিলেন এবং এ মাসের ভিতরেই তাদের কিন্তু কর্ম পরিকল্পনা দাখিল করার কথা। এবং পরবর্তীতে যেটা হলো যে আমরা চাচ্ছি যে প্রতি বৎসরেই হ্যাচারি অপারেটর, হ্যাচারি মালিক এবং আর যারা উদ্যোগী আছেন, উদ্যোক্তা রয়েছেন, তাদের ভিতরে এই বিষয়টুকু প্রশিক্ষণের মাধ্যমে ছড়িয়ে দেওয়া। ইতিমধ্যেই যেটা প্রশিক্ষণ রয়েছে সেটা তো আমরা দিচ্ছি এবং সেটাকে আরো বাড়ানোর জন্য আমরা প্রস্তাব আকারে জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। কারণ কুমিল্লা এই চট্টগ্রাম বিভাগে কার্প মাছের বা অন্যান্য প্রজাতির মাছের রেণু উৎপাদনে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এবং আমাদের মৎস্য অধিদপ্তর কুমিল্লা আমাদের একটাই উদ্দেশ্য, আমরা যেটাই করব রেণু বা পোনা সেটা অবশ্যই গুণগত মানসম্পন্ন হতে হবে, তবেই আমাদের চাষিরা উপকৃত হবে এবং আমরা আমাদের মাছের যে উৎপাদন সেটা আমরা অব্যাহত রাখতে পারবো। উদ্যোক্তা কৃষকদের জন্য প্রণোদনার কোনো ব্যবস্থা আছে কিনা? না, আমাদের কিন্তু এখানে প্রণোদনা দেওয়ার মতো কোনো বর্তমানে কোনো ব্যবস্থা নেই। তবে আমরা যারা ক্ষতিগ্রস্ত চাষি, আপনি যেটা উদ্দেশ্য করে বলেছেন যে বিগত বন্যায় আমাদের অনেক হ্যাচারি মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ব্রুড সম্পূর্ণরূপে চলে গেছে, হ্যাচারির অবকাঠামো নষ্ট হয়েছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা রিপোর্ট আকারে জানিয়েছি এবং সেখান থেকে যে নির্দেশনা আসবে আমরা আশা করব পরবর্তী পর্যায়ে তাদেরকে আর্থিক সহায়তা হোক বা অবকাঠামো নির্মাণ করার মাধ্যমেও যাতে অন্তত ব্যবস্থা করা যায়। কিন্তু পাশাপাশি যেটা হলো, অনেক ব্যাংক থেকেও কিন্তু আমি নিজেই গত জেলা কৃষি ঋণ কমিটির মিটিং এ উপস্থিত ছিলাম 26 তারিখে, সেখানেও কিন্তু আমি সেই বিষয়ে কথা বলেছি যে আমাদের মৎস্য চাষি এবং হ্যাচারি মালিক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি আমন্ত্রণ জানিয়েছি বিভিন্ন লিড ব্যাংক যেগুলো রয়েছে, সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, তার পাশাপাশি বেসরকারি অন্যান্য ব্যাংক যেগুলো রয়েছে, প্রত্যেককে বলেছি, অনুরোধ করেছি যে অন্তত প্রোডাকশন চালানোর মতো, অর্থাৎ আপনি সম্পূর্ণ ঋণ না দিতে পারলেও যাতে প্রোডাকশন পিরিয়ডে তাদেরকে আর্থিকভাবে তারা সহায়তা দিতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের পক্ষ থেকে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ এবং শ্রোতা বন্ধু আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।